দর্শক আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি নওগাঁর মহাদেবপুর উপজেলার চান্দাশ ইউনিয়নে। আপনাদের স্বাগত জানাই আমাদের অনন্ত ক্ষেত খামারের আজকের বিশেষ আয়োজনে। এক দশক আগেও যার দুবেলা দুমুঠো অন্যের সংস্থান করাই ছিল কঠিন সংগ্রাম। মানুষের বাড়িতে তিনি দিনমজুরের কাজ করেছেন, ফেরি করে প্লাস্টিকের জিনিস বিক্রি করেছেন, গাছ কেটেছেন। দারিদ্র্যের কালো ছায়া তার ছিল নিত্য সঙ্গী। তার পুঁজি ছিল না তথাকথিত বড় কোনো শিক্ষা। স্কুলে গিয়েছেন মাত্র 9 দিন, এটুকুই তার পুঁথিগত বিদ্যা। কিন্তু তার বুকে ছিল এক দাউ দাউ করা স্বপ্ন, মাটিকে ভালোবেসে বাঁচার স্বপ্ন। আজ তিনি মহাদেবপুরের কোটি টাকা বিনিয়োগকারী সফল খামারি মতিউর রহমান। দর্শক, মাত্র 10 বছরের ব্যবধানে মতিউরের ছোট্ট ফার্ম আজ বিশাল কর্মযজ্ঞ। কোটি টাকার স্বপ্ন, অদম্য ইচ্ছা আর হার না মানা মানসিকতা, এটাই মতিউর রহমানের স্বশিক্ষা। পুঁথিগত বিদ্যা না থাকলেও জীবন তাকে এমন এক পাঠশালায় শিখিয়েছে যা কোনো বিশ্ববিদ্যালয় শেখাতে পারে না। কি করে এই মানুষটি মাত্র 10 বছরের মধ্যে ভাগ্যের চাকা ঘুরিয়ে দিলেন? কি সেই মন্ত্র যাকে দাঁড় করালো সাফল্যের শিখরে? চলুন তার কাছেই শুনি। আগে আমি মূলত 92-93 সাল থেকে মানুষের বাড়িতে কাজ করতাম। 96 সালে বিয়ে করি। তারপর খানিক কাজ, মানুষের খরচা কাজ করা বা ধান কাটা, দিনে কাটা, এগুলো নিয়েই আমার সংসার। হতে হতে 2000 সাল থেকে গাছ কাটা কাজ করতাম মেলে। এগুলো করতে 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 এ পর্যন্ত আসছি। এখন একটা দিক দিয়ে সুখ দিছে, সেটা হচ্ছে সম্মানে আছি আমি। মানুষ যেটুক সম্মান আমাকে দেয়, এটা বিশাল পাওয়া। আগের দিনগুলা ভালোই কাটছে, খারাপ কাটেনি। আমার টোটাল বিনিয়োগ কোটি পার হেড। বেনিফিট আমি সোনালী জাতের মুরগি পালি, ব্রয়লার জাতের মুরগি পালি। ডিম এখনো পর্যন্ত আমি এই 7 বছরের মধ্যে 17 সালে ডিম একটা সেট করছিলাম ছোট মুরগি, করেছে মোটামুটি লস গেছে। আর বর্তমান ডিমে আমি যাইনি কোনোদিন। তো ব্যবসা ওদিকে যেটা চলছে, পাশাপাশি একটা ডিমের উদ্বস্ত লিয়া এটা পরিকল্পনা এবং বাস্তবায়নে আসতে এ পর্যন্ত 23 সাল থেকে 25 সাল পর্যন্ত চলছে। একদিনের পরিকল্পনা লয়। মুরগির ব্যবসায় আমি আসছি 17 সাল থেকে। আমি খামারের শুধু নয়, সব বিষয় দিয়ে থানার মধ্যে ব্যবসায়ী হিসেবে, খামার হিসেবে মোটামুটি সফল ব্যক্তি। আর এর পিছনে কারণ হচ্ছে আমার অঞ্চল জুড়ে লিয়া, মহাদেবপুর থানা জুড়ে লিয়া, মানে 99% লোক আমাকে অবহেলা করে, সব বিষয়ের উপরে অবহেলা। মানে আমাকে দেখতেই পারতো না। না এনজিওতে কোনোদিন সাহায্য পাচ্ছি, না ব্যাংকে কোনোদিন সাহায্য পাচ্ছি। কেউ পছন্দ করতো না। যে সময় আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করি, বা আত্মীয় স্বজন বা প্রতিবেশী বা ফ্যামিলিগত, কেউই আমাকে পছন্দ করতো না। এটার কারণ হচ্ছে সত্যকে হজম করা মুশকিল। আমি এমন একটা লোক যেটি সত্য কথা বলতে আমি ভয় পাই, সত্যটা বলতে ভয় পাই না। তো সব মিলে এ পর্যন্ত যেটা পাইছি সেটা হচ্ছে সবাই যদি মুখ ফিরিয়ে নেয় আর আল্লাহ যদি দেয়। আমি 20 বছর মানুষের বাড়িতে খরচা কাজ করছি। ব্যবসা জগতে আলছি 12 সালের পরে। শুরুতে ব্যবসা করছি প্লাস্টিকের থ্রি করে মাল বেচেছি গ্রামে গ্রামে। সেটা ছিল আমার 18 সাল পর্যন্ত। আর 17 সালে আর পাশাপাশি এটা যুক্ত হয়। 500 মুরগিলা যাত্রা শুরু। এখন আমার মোট ক্যাপাসিটি হচ্ছে এই শেড বাদে 15,000 মুরগি। আমার টোটাল বিনিয়োগ কোটি পার হেড। বেনিফিট সব বছরের সমান আসে না। এবছরে বৃষ্টি প্রচুর পরিমাণ, বন্যা উঠে ডুবে যায়নি, কিন্তু দিন বাদ নাই যে আজকে বৃষ্টি হলো না। মুরগির ক্ষতি হচ্ছে, ডিমের ক্ষতি হচ্ছে। বিনিয়োগ হিসাবে, আয়তন হিসাবে বা লেনদেন হিসাবে প্রায় 10 থেকে 15 লাখ টাকা লাভ আসা লাগবে প্রত্যেক বছর। আমি শুরুতে মূলত 30,000 টাকা পুঁজি নিয়ে 500 সোনালী মুরগি চাষ করতে শুরু করি। আমার বৃহত্তম বিস্তার ঘটে 18 সালে এসে। 1 বছর পার হয়ে যাওয়ার পরে একটু বিস্তার ঘটে। এ পর্যন্ত মোটামুটি আল্লাহ দিছে, আগেছি। সব বছরের সমান আসে না। অভাবে ছিলাম, কিন্তু আমার দিন কোনো দিনই মানে খারাপে কাটেনি। কাজ করে খাইছি, মূলত আমি বেকার থাকতাম না, কাজ করে খেতাম। কিন্তু অভাবে বলতে হয়তো বা বিলাসিতার ভিতর ছিলাম না, কিন্তু আল্লাহ দিলে ভালো কাটিছে। এখনো পর্যন্ত আমার লোকজনকে আমি বলি, অধপতনের মূল কারণ হচ্ছে অহংকার। তো অহংকার করা যাবে না। এখনো অনেকে আমাকে বলে তুমি যেভাবে চলছেন এটা ঠিক নয়। কেন ঠিক নয়? কি করা লাগবে? গেট আপ চেঞ্জ করা লাগবে। তো ওই ফুটানি আমার নাই। কি কারণে নাই? আমার আগ দেখে খুব অভাব। কিরকম অভাব? অর্থনৈতিক ডেভেলপ করা লাগবে, এটার অভাব। খায়া থাকা লাগবে বা বেশি বেশি খাওয়া লাগবে, এটার অভাব নয়। অর্থনীতিকে আরো আগান লাগবে, এটার অভাব। সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, সৎ সাহস আর সততা, এই দুটা যদি থাকে উনি সফল হবি। আল্লাহ মুখ ফিরাবে না, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছে। আর আল্লাহর কাছে অভাবও নাই যে কাউকে দিবে না বা দিলে ফিরে যাবে, এরকম অভাব নাই। যেমন আমরা এনজিওতে ফর্ম করি কিসের জন্য? টাকার জন্য। বা ব্যাংকে ফর্ম জমা দিচ্ছি টাকার জন্য, দরখাস্ত দিচ্ছি টাকার জন্য। এই দরখাস্তটা আল্লাহর কাছে দাও, আল্লাহ আমাকে এতখানি দাও, তারই দিতে।
চাকরি বিষয় হচ্ছে কি বেকারত্ব কারা। এখন বেকারত্ব দেখা গেল বাঁচে বাঁচে শিক্ষিত গুলাই, অশিক্ষিত গুলা একটা বেকার আছে এটা দেখাতে পারবেন না। তারা যেভাবেই হোক কাজ করে হোক, আবাদ খেত করে হোক, গরু বকরি মুগরি হাঁস পালাই হোক, আর মাছ মারাই হোক, আর ব্যবসায়ী হোক, ওরা স্বয়ংসম্পন্ন জীবনযাত্রা ধারণ করে যাচ্ছে। কিন্তু যারা লেখাপড়া করেছে এরা না পারছে বিয়ে করতে, না পারছে সংসার ধরতে, না পারছে চাকরি নিতে। তুমি মোটামুটি লেখাপড়া শেষ করে ভালো একটা কোম্পানির চাকরি করছো, তো ভালো একটা কোম্পানির চাকরি নিতে গেলে মোটামুটি একটা বেতন পাচ্ছ বা মোটামুটি সম্মান পাচ্ছ, কিন্তু কখনো দেখেছো ওই কোম্পানির মালিক যায় তাই কথাখানি। তো শিক্ষাটা মূলত বিষয় নয়, বিষয়টা হচ্ছে কাজের উপরে উদ্যোগ থাকা লাগবে। তো যেটাই করুক না কেন, ব্যবসা চাষবাস যেটাই করুক না, সেটার উপরে মনোযোগ থাকা লাগবে, মানে এবং ধৈর্য থাকা লাগবে। ওদের কাছ থেকে আগে জানতে হবে কি করতে চাচ্ছে। মূলত কোনোটাই খারাপ নয়, ব্যবসাতে কোনোটাই খারাপ নয়। সেটা 2 টাকারও ব্যবসা হতে পারে, 10 টাকারও হতে পারে। ব্যবসা মূলত কোনোটাই খারাপ নয়, কিন্তু ব্যবসাতে কিছু পলিটিক্স আছে। পলিটিক্স গুলা বেশিরভাগ ব্যবসায়ী ধরা খেয়ে গেছে এনজিও বা ব্যাংক লোনের পিছনে। এই সমস্যাটার জন্য এটাতে আমিও এবছরে ধরা। আমি 25 সালে ব্যবসা বাড়াবো বলে 12 লক্ষ টাকা লোন তুলি, কিন্তু এবছরে আমার 10-15 লাখ টাকা লাভ আসার জায়গাতে এখনো মাইনাসে আছে। লোনের টাকা দিয়ে আসলে ব্যবসা করা খুব কঠিন, সুদের সাথে থাকাই যাবে না। আমি বহুদিন যাবত ছিলাম না, আল্লাহ যথেষ্ট ভালো ছিল, প্রত্যেক বছরে আগে ছিলাম, কিন্তু এবছরে লোন করে আমি পিছিয়ে গেছি। অল্প দিয়ে শুরু করা সবচাইতে বেটার। সেটা হচ্ছে আমার কাছে কি আছে, আমার সাধ্য অনুযায়ী। তাই আমিও যখন ব্যবসা শুরু করেছি তখন সাধ্য অনুযায়ী আছে থেকে ধার লিছি, কর্জা লিছি, কিন্তু লোন আমার ছিল না। আর বলতে কেউ আমাকে দেয়নি। প্রচুর এনজিওর কাছে গেছি, অন্তত 12টা এনজিও ভর্তি হয়েছি, 3-4টা ব্যাংকে অ্যাপ্লাই করেছি, কেউই আমাকে মূল্যায়ন করেন। আমার রহমত চলে গেছে, ওটার থেকে আমাকে বের হয়ে আসতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এছাড়া রাস্তাটাই আল্লাহ যা দিছে ওটাইলেই সুখ। আসছি 17 সালে। তো মূলত মুরগিলে কাজ করি আমি, আমার বেশ কিছু সেট আছে মুরগি। তো হাঁসের একটা পরিকল্পনা চলছে আমার ভিতরে মোটামুটি 21 সাল থেকে। সেখান থেকে পরিকল্পনা করতে 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 এই জায়গাটা কিটা এটা বাস্তবায়নে এখনো বুঝতে পারিনি। তো চালু দিয়ে এবছর চলছে, আরো হয়তো বা 1 বছর, মানে এবছরের শেষ পর্যন্ত চালালে গেছে বুঝতে পারবো যে এই প্রতিষ্ঠানটা চালানো যাবে কিনা। আমার মূলত মুরগির চাষ আছে, কোনো মুরগি আছে 12,000 মুরগি আছে। হাঁস এখানে আছে 1150টা, তার মধ্যে হাঁসাটা বাতিল করে দিচ্ছি। হাঁসাটা আছে 100 বা 165টা। আমি কিছু ভুল করে চলে আসছি, সেটা হচ্ছে আমার হাঁসটা মানে 4 মাস আগেই আমার হাঁসাটা বাদ দেওয়া লাগে, সেটা না দেওয়ার কারণে একটা ভুল হয়ে গেছে। আর ফট করে ডিম লেওয়াটা আমার ভুল হয়ে গেছে, এই কারণে আজও পর্যন্ত আমি ফুললি প্রোডাকশন পাইনি। তবে এই ধাপগুলো যদি ভুল না যেত তাহলে ফুল প্রোডাকশন অবশ্য চলে আসছে। আমার কেবল মোটামুটি 60-65% প্রোডাকশন আছে, আশা লাগবে 90%। এখনো সাকসেসফুল রেজাল্ট আমি আশাবাদী লয় যেটা করাই যাবে এরকম লয়, এখনো পর্যন্ত লসে চলছে। পার ডে প্রতিদিনের জন্য আমার খরচ হয় 9,000। এ পর্যন্ত যা উৎপাদন হচ্ছে তাতে কস্টিং খরচ মেকআপ হচ্ছে। তো এটা ধারাবাহিকতা 1-1 বছর চালালে গেছেন বোঝা যাবে যে এটাতে টিকে থাকা যাবে কিনা। সুবিধা আছে, তাদের খাবার খরচ একটু কমে যায়, আর আমার সম্পূর্ণ প্রাকৃতিক খাবার থেকে বিরত, মানে প্রাকৃতিক খাবার থেকে বিরত। আমাকে ন্যাচারাল খাবার দেওয়া লাগে, আর খাবার কস্টিংটা মেলা। বর্তমান ডিম আসছে 650-700 ডিম আসছে আজকে। প্রোডাকশন উপর দিকেই আছে, 900 ডিম বা 950 ডিম আসলে গেছেন ফুললি প্রোডাকশন হবে। আমার হাঁস যেহেতু নতুন, তার ভিতর 2টা বিঘ্ন ঘটে আসছে, এই কারণে আমি এখনো পর্যন্ত প্রোডাকশনে বুঝতে পারেন। তো প্রোডাকশন আসার পরে এটা আবার ধরে থাকবে কতদিন, বাজারের অবস্থা কি যাবে, এটা মোটামুটি মূলত 1-1 বছর চালালে গেছেন বুঝতে পারবো যে এই প্রতিষ্ঠানে এভাবে হাঁস পালন করা যাবে কিনা। এটা পরীক্ষামূলক চলছে। তবে কিছুটা আশার বাণী পাচ্ছি আল্লাহ দিলে, যে আমি যে সমস্ত ধাপগুলো আছে এই সমস্ত ধাপে বুঝতে পারলে হয়তো আল্লাহ কিছু লাভ দিবে। এই সাহসটা করার পিছনে কারণ হচ্ছে বিলে যারা আছে তাদের লাভ একটু বেশি হচ্ছে, আর আমার একটু লাভ কম হবে এই। কিন্তু মূলত আমি দেখতে চাচ্ছি যারা বিলে আছে তারা উৎপাদন কতখানি করতে পারছে,
আর বন্ধ করে থেকে উৎপাদন কতখানি করতে পারছে। আমার কিন্তু এরকম আরো দুটো সেট আছে, হাঁসের আর একটা সেট আছে ওই সাইডে, ওটা বিলে নামানো সিস্টেম, আর এটা হচ্ছে আবদ্ধ সিস্টেম, মানে দুটাই টাইলে চলছে, পরীক্ষা করতেছে। ওখানে আছে 800 হাঁস আছে, ওটা 60-70-75% মতো। আমাদের দেশে এখনো পর্যন্ত আমি তো টেস্টিং এর উপরে আছি, তো মূলত এটা হচ্ছে পেকিং স্টার হাঁস চাষ করার জন্য তৈরি। বর্তমান বাচ্চা দিব, বাচ্চা পাচ্ছে না, আর ব্যাপক হারে দাম, এ কারণে এই হাঁসটা রাখিছি পরীক্ষামূলক। তবে আশা করা যায় লাভের দিক যাওয়া যাবে। এটা ক্যাম্বেল, খাকি ক্যাম্বেল না জাত এটাই ভালো, ডিমের জন্য এটাই ভালো, আর মাংসের জন্য হচ্ছে আপনার পেকিং স্টার ভালো। আমার এখানে শুধু হাঁসে ব্যয় হয়েছে 8.5 লক্ষ টাকা, সেট করতে গেছে 17,35,000 টাকা। শুধু হাঁসের পিছনে এ পর্যন্ত ব্যয় চলতেছে 8,65,000। তবে গত 2-3 দিন থেকে খরচটা মেকআপ হচ্ছে। তবে আজকে একটু আগেছে, ডিম ফুললি প্রোডাকশন না আসা পর্যন্ত আমার লাভ আসবে, মানে 9 থেকে 950 ডিম আসা লাগবে দিনে, তাহলে আমার 3,000 টাকা দিনে লাভ থাকবে। ডাক প্লে, ডাক কলেরা এবং কিরমির ডোজ এগুলো করা, এগুলো পরামর্শ, এই কিছু পরামর্শ যেটা মনে করেন যে নেট থেকে কিছু পাওয়া, আর আপনার কিছু কোম্পানির সেলসম্যান আছে, ডাক্তার আছে, আর পশু হসপিটালে আমি মূলত যাই না। এদের ভিতরে যেটা অবহেলিত সেটা হচ্ছে 2019 সালে যখন আমার মুরগি মারা যায়, 2100 মুরগি ব্লাড ফুতে মারা যায় 35 দিন বয়সে। তার 15 দিন পরে আবার একটা 3,500 খামারে ব্লাড ফুতে আক্রান্ত। আমি সেই মুহূর্তে 17 সাল থেকে 19 সাল পর্যন্ত মহাদেবপুর প্রাণী সম্পদ দপ্তরের কয়েকবার গেছি, চিকিৎসা পরামর্শ ইত্যাদি। তো সব মিলে আমার ভুল ভাল পরামর্শ। সেই সময়ে আমি চলে গেলাম জয়পুরহাট ল্যাবে, এর প্রেসক্রিপশনটা আমি নিয়ে গেছিলাম। ওখানে পরীক্ষা নিরীক্ষা করার পর এই প্রেসক্রিপশনটা ওখান করা ডাক্তারকে দেখালাম এই ঘটনা। তুমি কি রুগীটা নিয়ে গেছিলেন ডাক্তারের কাছে? হ্যাঁ, রোগী নিয়ে যে ট্রিটমেন্ট করে এই মেডিসিন লিখেছে। তো এটা লেখে কি করে? যারা শিক্ষিত তাদের যারা শিক্ষিত জেনুইন তারা কখনোই এটা মনে করবে না। কারণ হচ্ছে কি, পৃথিবীতে অনেক লোক আছে যারা ওই রাষ্ট্র পরিচালনা করেছে, আবার জুতাও সেলাই করেছে। কাজকে ভাবতে নাই, কাজ কাজই। আর আরেকটা বিষয় বলি, যারা চাকরিয়াদের বিষয়টা মানসম্মত আপনি মনে করছেন, কিন্তু তা লয়। যদি বেশি যান, আমি যদি কারো বাড়ির খরচা কাজে যাই তাহলে হলো কামলা, আর আপনি যদি কোনো ডিপার্টমেন্টে চাকরি তাহলে চাকরি, কিন্তু আমিও কামলা আপনিও কামলা। তবে সবচাইতে সম্মানের জায়গা হচ্ছে ব্যবসা। আমি 2012 সালে যখন আমি ব্যবসা শুরু করি, আসার থেকে লোন নিব আমি, তো 20,000 টাকা ওরা দিবে না। আমি কিন্তু 3 বছর ধরে আছি, 6,000, 7,000, 8,000। আমি বললাম, ভাই আমি একটা দোকানের ঘরটা টাকা 20,000 দিলাম, খুব ভালো হতো। না, 20,000 টাকা তো দেওয়া যাবে না। থাক, পড়াশোনা আমি গণশিক্ষাতে 9 দিন করেছি। না, অনেকে বিশ্বাস করে না যে ডক্টর ডিগ্রি যেটাই পাক, ওরা তো হচ্ছে বই পড়ে তৈরি হয়েছে। আমি প্র্যাকটিক্যালে বাস্তবের সাথে মিল। দর্শক দেখুন, এই হাঁসগুলোর কোলাহল, এই আধুনিক শেড, সৌর ব্যবস্থা, এই পথগুলো এত সহজ ছিল না। আমরা জানি একটা সময় মাত্র 30,000 টাকা লোনের জন্য কত জায়গায় ঘুরেছেন তিনি, কিন্তু পাননি। সমাজের চোখে তথাকথিত ছোট বা দুর্বল মানুষটির পাশে দাঁড়াতে কেউ সাহস করেনি, এটাই বাস্তবতা। এরপর কি হলো? কিছু শুভাকাঙ্ক্ষী, কিছু ভালো মানুষ, তাদের সহযোগিতায় সেই 30,000 টাকা পুঁজি করে শুরু হলো এক নতুন লড়াই, মুরগির ছোট্ট একটি ফার্ম। এই ছোট শুরুটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় মোড়। তিনি মাটিকে আঁকড়ে ধরেছেন, শ্রমকে সম্মান জানিয়েছেন। দর্শক, তার কথাটি খুব গুরুত্বপূর্ণ। মূর্খরা কখনো বেকার থাকে না, কিন্তু শিক্ষিতরাই বেকার থাকে, কারণ তারা কৃষি বা এসব খামারকে অবহেলিত মনে করে। কিন্তু এসবের মধ্যেই আছে সফল হবার সহজ মাধ্যম। দর্শক, মতিউর রহমান সাহেবের এই কথাগুলো আমাদের সমাজের জন্য এক আয়নার মতো। আমরা এখনো কৃষি আর খামারকে অবহেলার চোখে দেখি। আমরা ভুলে যাই আমাদের অন্ন, আমাদের জীবন এই মাটি থেকেই আসে। আসুন আমরা চোখ খুলে দেখি, এই খামার শুধু মতিউর রহমানের নয়, এটি হাজারো বেকার তরুণের জন্য এক জীবন্ত অনুপ্রেরণা। মাটি আর মানুষকে ভালোবেসে কিভাবে মাথা উঁচু করে দাঁড়ানো যায়, মতিউর রহমান সেই শিক্ষাই আমাদের দিলেন। আজকের মতো এ পর্যন্তই। আমি অনন্ত সুমন, অনন্ত ক্ষেত খামার থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।